জায়ানন্দিনী, ঢাকা, বাংলাদেশ থেকে আমি শামীম ওয়াহিদ। আজকে আমার অতিথি এলিজা বিনতে ইলাহী। ওনার সম্পর্কে বোধহয় পরিচয় দেওয়া তেমন কিছু নেই, তবু আমি বলবো উনি একজন ভ্রামণিক, উনি লেখালেখিও করেন এবং উনি একজন ডকুমেন্টারি নির্মাতাও। আমাদের সৌভাগ্য আজকে ওনাকে আনতে পেরেছি আমাদের সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য। এলিজা, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সম্পর্কে তো দেখেছি, পড়েছি, জেনেছি, আজকে আপনাকে সামনাসামনি পেলাম, ভালো লাগছে আলাপ করতে। আর আজকের এই আলোচনার মাধ্যমে বিশেষ করে প্রবাসে আমাদের যারা বন্ধু বান্ধব আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়াটা আমি মনে করেছি যে একটা সুবর্ণ সুযোগ। বলুন এবার আপনি কতদিন থেকে ভ্রমণ শুরু করলেন? আমি আপনাকে ভ্রমণটা নিয়ে বেশি আলাপ করবো। আমার সাথে আলাপের আর কিছু নেও, ভ্রমণই আছে, ভ্রমণ লেখা, ভ্রমণ করা, আর হচ্ছে ভ্রমণ নিয়ে তথ্যচিত্র বানানো, আমার কাজই এই তিনটা। আপনি এই ভ্রমণ এই যে শুরু করলেন, এটা কবে থেকে শুরু করলেন? আসল কথা এইরকম করে বলা যাবে না কবে থেকে। যদি আসলে আমি আমার বিশ্ব ভ্রমণের কথা শুরু করি তাহলে সেটা 1999 সাল থেকে। প্রথম আমি বিদেশে গেলাম আসলে 1999 সাল, সেটা ছিল নেপাল। আর আসলে আমি নিজেকে যখন দেখি, মানে আমার পারিবারিক পরিমণ্ডলে যখন দেখি, যদি আমাকে বলা হয় যে ভ্রমণ আসলে আমি কবে থেকে করছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে আমার মার সাথে, পরিবারের অনেকের সাথে আমি অনেক জায়গায় গেছি। সেটা অবশ্যই ফরমাল ভ্রমণ ছিল না, কিন্তু নিজেকে আমি কখনো ভ্রমণ ছাড়া দেখিনি আর কি। আমি আমার বেড়ে ওঠা সমস্ত কিছুর মানে জায়গাটা থেকে আমি বলতে পারি নিজেকে কখনো আমি দেখিনি যে আমি ভ্রমণ করছি না। আর ফরমালি যেটার উত্তর দিতে হয়, আমার প্রথম বিশ্ব ভ্রমণ শুরু হয়েছে 1999 সালে। আর বাংলাদেশে যে কাজটা আমি করছিলাম না, করছি এখনো, সেটা 1916 সাল থেকে একটা প্রজেক্টের মাধ্যমে, যেটা আমার হেরিটেজ ট্যুরিজম, বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজমের বিকাশ এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থাপনাগুলোকে জনপ্রিয় করে তোলার কাজ। এই কাজটা আমি করছি একটা প্রজেক্টের মাধ্যমে, সেটা আমার নিজস্ব প্রজেক্ট, কোয়েস্ট আ হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ। সেটা 2016 সাল থেকে আসলে এখন পর্যন্ত চলমান। এটা আসলে মৃত্যু অবধি চলমান থাকবে। আপনি বাংলাদেশের কতগুলো জায়গা ঘুরেছেন, বা এর বাংলাদেশ সম্পর্কে আগে নিজের দেশটা সম্পর্কে বলেন, আপনি কত দূর কি দেখলেন? আচ্ছা, বাংলাদেশ সম্পর্কে বলতে হলে 64 জেলাতে তো গেছি। আর আমার যে কাজটা, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থাপনাগুলো বা বাংলাদেশের হেরিটেজগুলো কোথায় কিভাবে আছে। হেরিটেজ বলতে আসলে আমি শুধু যে স্থাপনার জায়গাটা বলছি এইরকম না। হেরিটেজ বলতে কোন অঞ্চলের খাবার আছে, পোশাক আছে, কোন অঞ্চলের ভাষা আছে, সঙ্গীত আছে, আমাদের নৃগোষ্ঠীর আছে, এগুলো হেরিটেজের অন্তর্গত। ওই যে আমি বললাম যে চলমান একটা প্রক্রিয়া। প্রথম যে ফেজটা ছিল আমার একটা মিশন, যে 64 জেলার প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থাপনাগুলো যেগুলো হচ্ছে পর্যটন শিল্পের অন্তর্গত হতে পারে, এটা আমার প্রথম ফেজের কাজ ছিল। সেকেন্ড ফেজের যে কাজটা, আসলে একটা মিশনে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলা যায় না। বাংলাদেশটা আয়তনে ছোট কিন্তু অনেক ডাইভার্সিফাইড, এবং আমাদের দেশে আসলে অনেক কিছু খুঁজে খুঁজে দেখতে হয়, এমন নয় যে জিনিসটা ওখানে গোছানো রয়েছে। তো এই জায়গাগুলো করতে গেলে তো এখন যেমন আমি ধরেন নীলকুঠির বিষয়গুলো আছে, বাংলাদেশে কতগুলো নীলকুঠি তৈরি হয়েছিল ব্রিটিশদের, আবার অনেক জমিদার বাড়িগুলো আছে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গার খাবার আছে, পোশাক আছে, নৃগোষ্ঠীর আছে, এগুলো সেই পরিভ্রমণে পুরোটা কমপ্লিট করতে পারিনি। সেকেন্ড ফেজের যে কাজগুলো আমার, এগুলো আরো গভীরভাবে করছি আর কি। তো 64 জেলা ঘোরা হয়েছে। 64 জেলা বলতে শুধু জেলা শহরটা আমি বোঝাচ্ছি না, প্রত্যন্ত অঞ্চল। আসল কথা, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের কোনো ঐতিহাসিক স্থাপনা কোথাও রয়েছে এবং সেখানে আমি যাইনি। এটা হয়নি আর কি, এখন অবধি হয়নি। কোন কোন জায়গায় একাধিকবার গেছি। বাংলাদেশের বাইরে আপনি প্রথম গেলেন নেপাল 1999 সালে।
কোথায় গেলেন নেপালের? মানে কাঠমান্ডু, পোখরা, তখন যে টুরিস্টিক জায়গাগুলো জায়গাগুলো? ছিল তখন অত বুঝতামও না। দেখা যাচ্ছে আমি কাভার্ড শু নিয়ে যাইনি যে ওখানে গিয়ে হাঁটতে হবে। আমি ইয়েতে গিয়ে যে পোখরা গিয়ে দেখছি আমরা সানরাইজ দেখতে যাব নাগরকোটে, সানরাইজ দেখতে হলে হাই রাইজ করতে হবে, আমার স্নিকার্স নেই, তখন জানতামও না। আগে তখন তো গুগল ছিল না এরকম, হোটেল বুকিং, কোথায় থাকতে হয়, টুরিস্টিক এরিয়াগুলো কোনটা, কিছুই জানতাম না। ওকে, মানে প্রথম আর এক্সাইটমেন্ট ছিল প্রথম ইয়েতে উঠবো, কি বলে, প্লেনে উঠবো, উড়োজাহাজে উঠছি, কি করে কাজ করতে হয়। বাংলাদেশে তার আগে আমি কখনো উড়োজাহাজে উঠিনি, ওই নেপাল যখন ভ্রমণ করেছি তখনই আমার উড়োজাহাজে ওঠা। তার আগ পর্যন্ত সুযোগ হয়নি, আমাদের এরকম আর্থিক সচ্ছলতাও ছিল না। হ্যাঁ, তো আপনি কি বাংলাদেশ বিমানে উড়েছিলেন? হ্যাঁ, ডিসি-10, যেটা এখন তখন ডিসি-10 কাঠমান্ডু যেত? ইয়েস, মানে সেটাও একটা, মানে পরে বুঝেছি, তখন তো ডিসি-10 বুঝতাম না। তারপরে দেখেছি যে ডিসি-10 এর কথা অনেক শুনেছি, ওটা লাস্টে তো ওটা জাদুঘরে রাখা হয়েছে ফ্রান্সের, মানে হ্যাঁ জার্মানি না ফ্রান্সের জাদুঘরে আছে ডিসি-10। হ্যাঁ, ওটা রাখা আছে। তো পরে বুঝেছি যে আচ্ছা, একটা ঐতিহাসিক বিমানে করেই আমি কাঠমান্ডুতে গেছি। ডিসি-10 এর তো ট্রাই ইঞ্জিন, কিন্তু ওরা ওটা প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। অনেক কিছু তো বিবর্তনের সাথে সাথে বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে এবং অর্থনৈতিক কারণে বড় বড় প্লেন গুলো করে বন্ধ করে দিয়ে অন্য ডিজাইনে অন্য শেপে নিয়ে এসেছে। তো সেটাও একটা আমার কাছে, পরে যখন এটা জেনেছি, সত্যটা জেনেছি, সেটাও আমার কাছে ঐতিহাসিক লেগেছে। মানে কিন্তু মানে তখন তো আর এত বুঝতাম না, আমাদের হচ্ছে ফিল্ম ক্যামেরা, তখন অটোমেটিক ফিল্ম ক্যামেরা, ফিল্মে, তো সেখানে ছবি ডিসি-10 এর সামনে একটা ছবি তোলা আছে আমার। আপনার তখন যখন কাঠমান্ডু বিমান শুরু হয়, জি, প্রথম যেটাকে সংক্ষেপে বলে F-27, ফকার ফ্রেন্ডশিপ 27, হ্যাঁ, ইঞ্জিন চালিত, দুই ইঞ্জিনে, প্যাসেঞ্জার ছিল 46 জন, ওটা যেত। এবং ওইটা ওই F-27 প্লেনটা কিন্তু হল্যান্ডে তৈরি হয়। হ্যাঁ, এরপরে আপনি কোথায় গেলেন নেপালের পরে? নেপালের পরে দেখা যাচ্ছে আসল কথা কি, বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের তো একটা যোগসাজশ আছে, অর্থনৈতিক যোগসাজশ আছে। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, তো দেখা যাচ্ছে কি বড় একটা টাইম 1999 সালের পরে, বড় একটা টাইম আমি শুধু ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশেই ঘুরেছি, সেটা বলতে পারেন 2008 পর্যন্ত। তার মানে এর বাইরে যে আসলে অন্যান্য দেশে যাব সেই প্ল্যান করা, সেই রকম মানে মানে সবকিছু গুছিয়ে সংসার ধর্ম সবকিছু করে ফুল টাইম কাজ করে সবকিছু করে আমার পক্ষে সম্ভব হয়নি আসলে ইন্ডিয়া নেপালের বাইরে যাওয়া। 2008-এর পর থেকে আসলে একটু একটু করে যে ভুটান, মালয়েশিয়া, এই জায়গা, শ্রীলঙ্কা, এই জায়গাগুলোতে যাওয়া শুরু করলাম। আপনি বললেন যে আপনি সংসার ধর্ম, আপনার কাজ, কিসে কাজ করতেন? আমি তো আমি টিচিং করেছি 15 বছর, ফুল টাইম টিচার ছিলাম। আমি স্কুলেও পড়িয়েছি, ইউনিভার্সিটিতেও পড়িয়েছি। কোন স্কুলে? আমি মাস্টারমাইন্ডে পড়িয়েছি, দীর্ঘ 7 বছর পড়িয়েছি। ইউনিভার্সিটি কোনটা? ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে, ওখানে আমি এমবিএ তে পড়াতাম। এমবিএ এর আমি কোঅর্ডিনেটর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, আমি এইচআর পড়াতাম। এখনো পড়াচ্ছেন বা করছেন? না, এখন আসলে 2017 সালের পরে আমি আসলে স্বেচ্ছায় অবসরে গেছি। তখন আমার মনে হয়েছে আর কি যে এখন আসলে আমি নিজের মতো বাঁচতে চাই। আমি যখন ইচ্ছে ঘুরবো, যখন ইচ্ছে লিখবো, ছোট ছোট ডকুমেন্টারি বানাবো, এইরকম করেই জীবনটা আসলে অতিবাহিত করব। এই পাক ভারত উপমহাদেশের পরে আপনি প্রথম কোথায় গেলেন এর বাইরে? এই সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া ছাড়া? আচ্ছা, ওটার পরে হচ্ছে এশিয়া, যে জাপান, মানে 2014 সালে জাপানে। জাপান গেলেন? হ্যাঁ, জাপানে। কতদিন ছিলেন জাপানে? চায়না জাপান, সেই সময়টা 11 দিন। জাপান চায়না মিলিয়ে? হ্যাঁ, জাপান চায়না মিলিয়ে 11 দিন। ইউরোপে গেলেন কবে? ইউরোপে 2017 সালে। কিভাবে, মানে শুধু বেড়াতেই গেলেন? না, বেড়াতে না, ইউরোপে গেলাম আসলে আমি পড়তে। তখন আমি ফুল টাইম টিচার। হ্যাঁ, আমি মানে এডুকেশন যে ছুটি যেটা বলে, ওই ছুটিটা নিয়ে, শিক্ষা সফরের ছুটিটা নিয়ে আমি নেদারল্যান্ডসে গেলাম ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ম্যানেজমেন্ট পড়ার জন্য, দ্য হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। ওখানে গেলাম, ওখানে মাস্টার্সটা কমপ্লিট করেছি। ওই মাস্টার্স কমপ্লিট করার পর আসলে তখন আমার প্রমোশন হচ্ছিল, এসে আমি আমার প্রমোশনটা নিব,
ওকে পিএইচডি এই জায়গাতে তখন এক ধরনের ক্যারিয়ারের দিকে ছিলাম। এর মধ্যে আমি বাংলাদেশ ভ্রমণ করছিলাম। আমার যে 2016 সালে যে প্রজেক্টটা তৈরি হয়েছে ওর মধ্যে আমি নেদারল্যান্ডস যাওয়ার আগে ঢাকা বিভাগটা আমি শেষ করেছি ঘোরা, তার আগ থেকে আমি বাংলাদেশও করছি। বাংলাদেশ তো এখন তখন এসে আসলে আমার কাছে তখন মনে হলো যে আচ্ছা আসলে আমি নিজের মতো কাজ করব, 64 জেলা কমপ্লিট করব, লেখালেখি করব, এই কথাটা মনে করে আসলে আমি তখন পার্ট টাইমে চলে গেলাম যে আমি আর ফুল টাইম কাজ করব না, পার্ট টাইমে কাজ করব। ওই যে শুক্র শনিবার শুধু পার্ট টাইম ক্লাস, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, তো ওই যে শুক্র শনিবারে এমবিএর ক্লাসগুলো হয়, সেই সেই জায়গাতে আমি টাইমলি শুধু কোর্সের টাইমে আমি গিয়ে ক্লাসটা নিয়ে চলে আসবো আমার ক্লাস টাইমে গিয়ে, তো ওই সুযোগটা আমি নিয়েছিলাম। তবে ভ্রমণের মধ্যে, লেখার মধ্যে, ডকুমেন্টারির মধ্যে এমনভাবে জড়িয়ে গেলাম সেই পার্ট টাইমটাও আসলে আর করতে পারিনি। আর তার মধ্যে করোনা চলে এলো, সবকিছু মিলিয়ে করোনার পরেও অনলাইনে কিছু ক্লাস নিয়েছি যখন অনলাইনে হতো। এখন আসলে 2 বছর ধরে মানে শিক্ষকতার সাথে একদমই জড়িত নেই। আপনি কটা ইউরোপিয়ান দেশ ঘুরেছেন? ইউরোপের 24টা দেশে আপনি ঘুরেছেন? অনেকগুলো। আপনার কাছে সবচেয়ে সবই ভালো লাগে, তবু এর মধ্যে উল্লেখযোগ্য কোনটাকে মনে হয়েছে? উল্লেখযোগ্য আমার কাছে গ্রিস আর হচ্ছে ইতালি। গ্রিস ইতালি, এটা কি ঐতিহাসিক সূত্রে? এক্স্যাক্টলি। যেমন সুনীল গাঙ্গুলি একটা বই লিখেছিলেন, ছবির দেশে কবির দেশে, ওনার ফরাসি ভ্রমণের উপরে। ওনার সাথে একদিন ব্যক্তিগত আলাপে বুঝতে পেরেছিলাম যে ওনার ফ্রান্সটাই ওনার সবচেয়ে ভালো লেগেছিল, যে কারণে উনি ওই বইটা লিখেছিলেন। কিন্তু আপনার কাছে ভালো লেগেছে গ্রিস আর ইতালি, এটা বিশেষত ঐতিহাসিক। অবশ্যই দুটো দেশই অসম্ভব সুন্দর দেশ, দুটো দেশে অসম্ভব সুন্দর জায়গা। ইউরোপিয়ানরা জানে কিভাবে জিনিস সুন্দর রাখতে হয়। এক্স্যাক্টলি। আমরা যেটা, আমাদের অনেক কিছু সুন্দর আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওদের যে ধ্বংস হয়ে গেছে, ওরা রিবিল্ড করেছে, মানে সংস্কারটাও এমন ভাবে করা, ওটা খুব ভালো করে খেয়াল না করলে বা খালি চোখে ধরবার কোনো উপায় নেই। গ্রিস আর ইতালি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আপনার ভ্রমণ চলাকালীন ইউরোপিয়ান ভ্রমণের কথা আমি বলছি, দু একটি উল্লেখযোগ্য ঘটনা বলুন। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বাংলাদেশে যেমন আমি 64 জেলা দেখেছি, নেদারল্যান্ডসের 12টা প্রভিন্স আমি ঘুরেছি। পুরো নেদারল্যান্ডস, মানে যদি স্বল্প অর্থে বলা যায় পুরো নেদারল্যান্ডস আমার মানে পুরোটাই দেখা হয়েছে। কারণ আমি হচ্ছে যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট কার্ডে আমাদের শনিবার রবিবার হাফ ভাড়া দিয়ে চলতে পারতাম ট্রেনে, তো পুরোটা আমি ট্রেনে আর বাসে ঘুরেছি। আসলে ইউরোপটা অ্যাকচুয়ালি ঘুরতে হয় ট্রেন আর বাসে। তো মানে আমি সুযোগটা কাজে লাগিয়েছি। তো দেখা যাচ্ছে আমার মাস্টার থিসিসের আগে আমার প্রফেসর জানতো যে আমি টুরিস্টিক জায়গাগুলো ঘুরে বেড়াই। তো ওই 3 মাসের সময় ওখানে তো আবার ফাঁকি দিয়ে থিসিস করা যায় না, যে আপনি এটা ডেটা বসিয়ে দিবেন, এটা বোঝা যায় না। প্লেজারিজম খুব ইয়ে করে ওরা সফটওয়্যারের মধ্যে লেখাটা দিয়ে দেয়, ওটা বোঝা যায় কোন শব্দ আপনি কোথা থেকে কপি করেছেন, কি করেছেন। তো ওখানে তো ফাঁকি দেওয়ার কোনো উপায় থাকে না। তো উনি আমাকে ইমেল দিয়ে বলেছেন, এলিজা এই 3 মাসের জন্য তুমি কোথাও যাবে না। আমি তারপরেও দেখা যাচ্ছে যে ওই থিসিসের মাঝখানে, তবে এটা ঠিক কথা, থিসিসের 1 মাস আমি একদম ঘরবন্দি ছিলাম। তো সেই সময়টা পুরো নেদারল্যান্ডসটা আমি ঘুরেছি, সেটা আমার ভালো লেগেছে। যদি ইউরোপের মানে একদম বলা হয় যে আসলেও কোন শহর কোন দেশ আমার ভালো লেগেছে, নেদারল্যান্ডস একদম ভেরি পিসফুল কান্ট্রি। আর সব থেকে বড় কথা মানে ওদের কেমন গোছানোটা, কেমন প্রতিটি এলাকায় একটা করে মাঠ আছে, একটা করে হচ্ছে বাগান সহ পার্ক, এবং তারপরে চেইন শপগুলো কিভাবে মেনটেন করছে, যে রাজধানী থেকেও শহরতলির যে শহরগুলো থেকে একই ধরনের চেইন শপ আছে, হ্যাঁ, এই জিনিসগুলো মেনটেন করা, রাস্তা ক্লিন রাখা, তারপর সমস্ত কিছু আধুনিক। কিন্তু ওই আধুনিকতার ভেতরেও আমি দেখছি পশু পাখি, মানুষ, পশু পাখি সব একাকার হয়ে আছে। আমি দেখি ওখানকার হাঁসের পাশ দিয়ে গেলে হাঁস ভয় পায় না, মানে পাখি মানুষ দেখে ভয় পায় না। আর সব থেকে বড় কথা আমার কাছে লেগেছে ওদের ডকুমেন্টেশনের পদ্ধতি। ডকুমেন্টেশন পদ্ধতিটা কি, প্রতিটি পাখির পায়ে একটা করে নাম্বার দেওয়া থাকে, যে কোন ক্যানেলে কতটা পাখি রয়েছে এটারও হিসাব তাদের রয়েছে। তো আমার কাছে মনে হতো যে আচ্ছা, মানুষ, প্রকৃতি, পশু পাখি সব মিলেমিশে কি করে এক থাকে। আরেকটা বিষয় নেদারল্যান্ডসের সাইকেলের, হ্যাঁ, যে সাইকেল চালানোটা, ওটারও একটা ইতিহাস আছে। আসলে গল্প করতে গেলে এত লম্বা হয়ে যাবে সবকিছু। সাইকেলেরও ওদের একটা ঐতিহাসিক মানে হিস্ট্রি আছে, সেটা ওদের লাইব্রেরিতে গিয়ে বুঝেছি। আর নেদারল্যান্ডসের ন্যাশনাল আর্কাইভে, যেখানে আমাদের অনেক হিস্ট্রি রয়েছে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক তথ্য আমি ওখান থেকে জেনেছি।
আপনি নেদারল্যান্ডে ছিলেন, ইউরোপে তো মোটামুটি 5টি দেশ হচ্ছে আর্টের মূল: স্পেন, ফ্রান্স, ইটালি, জার্মানি আর নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস। আপনি রাইক মিউজিয়ামে গেছেন? হ্যাঁ, রিক মিউজিয়ামে আপনার গেছি। নেদারল্যান্ডের রাইক মিউজিয়ামে যখন গেছেন, কার বা কোন ছবি আপনাকে খুব বেশি আকৃষ্ট করেছে? আসল কথা, সত্যি কথা বলতে, ওই যে গার্ল উইথ এ পার্ল ইয়ারিং, হ্যাঁ, যিনি ওনার কি নাম আমি ভুলে গেলাম এই আমার মুহূর্তে। নামটা আমার মনে নেই। আচ্ছা, ওই ছবিটা যে অরিজিনাল, ওরা বলছে যে এটাই অরিজিনাল। লুভর মিউজিয়ামে যে মোনালিসার ছবি দেখার জন্য লাইন থাকে, ওখানেও তাই থাকে। আর আরেকটা হচ্ছে ভ্যান গগের মিউজিয়াম, ওই যে, হ্যাঁ নাইট ওয়াচ। হ্যাঁ, নাইট। নাইট ওয়াচ তো বিখ্যাত ছবি। আমি নাইট ওয়াচ দেখেছিলাম সারাটা দিন ধরে। তাই না? আচ্ছা, সারাটা দিন। আমি জানি না, মানে আমি তো যেটা দেখি সেটাতেই আশ্চর্য হই। কারণ হচ্ছে আমি তো আসলে শিল্পী না, তো শিল্পীর যে কোনো কর্মই আমার কাছে আশ্চর্য লাগে। তবে ভ্যান গগের যে 12টা সেলফ পোর্ট্রেট রয়েছে, আমি শুধু দেখছি যে একটা স্ট্রোক দিয়ে দিয়ে একটা ফেস কি করে আঁকানো যায়, সেটা আমি খুবই আশ্চর্য হয়েছে দেখে আসলে। মানে স্ট্রোক দিয়ে দিয়ে যে মানে সেটা অয়েল পেইন্টের মানে তুলির স্ট্রোক হোক কিংবা প্যাস্টেল কালারের স্ট্রোক দিয়ে দিয়ে, ওখানে ছবি তোলা নিষেধ, কিন্তু 12টা যে ওনার সেলফ পোর্ট্রেট রয়েছে সেটাও আমাকে অবাক করেছে, ইভেন কি ফ্রিদারও। আপনি বলেন আমাকে, ইউরোপে যে ঘুরলেন, আমি ইউরোপটা নিয়ে তুলি। আচ্ছা, হয় না মানুষের কোনো একটা আনন্দ ঘন মুহূর্ত বা একটি মুহূর্ত খুব মনে আছে, আপনার স্মৃতিতে জল করে, এরকম একটা বলেন দিকে। আচ্ছা, এরকম করে বলা মুশকিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন কেন আমার জন্য বলা মুশকিল। আমি যখন নেদারল্যান্ডসে মানে বিভিন্ন প্রভিন্স গুলোতে ঘুরছি বা ইউরোপের কোথাও যাচ্ছি, আমার মানে কোনো সময় আমার সাথে থাকতো চাইনিজ বনি নামের একটা মেয়ে, ও চীন থেকে, আমার ক্লাসমেট। তো ওরও খুব ঘুরতে ভালো লাগতো, যতটুকু না ঘুরতে ভালো লাগতো আমি ইনফ্লুয়েন্স করে করে ওকে নিতাম, যেহেতু আমি একা ঘুরতাম। তো তখন ও আমার সাথে বিভিন্ন জায়গায় যেত। তো নেদারল্যান্ডসের প্রতিটা প্রভিন্সের কোনো একটা শহর, তো মানে একদম গ্রামের দিকে একটা শহরে গিয়ে হয়তো আমি নেমেছি, তো আমি খুব চারদিকে অনেক মানে খুব ভালো করে দেখছি যে এখানে কি হচ্ছে, মানে কেমন করে। তো বলছে যে, এলিজা, why are you so surprised? Because we are in Netherlands. হ্যাঁ, এভরিথিং ইজ ভেরি সিমিলার। তো আমি আসলে যেখানেই যাই, সেটা বাংলাদেশের কোনো গ্রাম হোক, ইউরোপের কোনো গ্রাম হোক, ইউরোপের কোনো শহর হোক, আমার বাংলাদেশের কোনো শহর হোক, আমার সব জায়গায় একই রকম লাগে, একটা নতুন শহর, একটা নতুন জায়গায় গেলে একটা অনুভূতি একই রকম। হ্যাঁ, অনুভূতি সবসময় হ্যাঁ, কাজ করে। একদম সেম অনুভূতি। তবে কিছু কিছু মানুষের অযাচিত ভালোবাসা, যেমন হচ্ছে স্লোভাকিয়াতে নেমে আমার ডেটা শেষ হয়ে গেছে মোবাইলে, তো আমি গুগল করে চলতে পারছিলাম, আর গুগল অফলাইন ম্যাপটাও তখন অত জনপ্রিয় ছিল না, বাট আমিও দেখতে পাচ্ছিলাম না, বা আমার অফলাইন ম্যাপ ডাউনলোড করা ছিল না মোবাইলে। তো বাস স্ট্যান্ডে নেমে আমি তো আসলে ঘুরছি, আর স্লোভাকের ওরা ইংরেজি খুব ভালো জানে না, ওই বাস স্ট্যান্ডের যে ইয়েগুলো স্লোভাকের। তো আমি ঘুরছি, এখন আমি যেই জায়গায় হোটেল ঠিক করেছি ওখানে যাবো কি করে। তো আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, আসল কথা স্পিকিং প্রবলেমের জন্য দে অ্যাভয়েড, যে কথা ভালো করে না শুনে চলে যায়, যে আমি কোন দিকে যাব আমি বুঝতে পারছি না, আমিও বোঝাতে পারছি না, কমিউনিকেশন প্রবলেম হচ্ছে। তো এইরকম এখন আমি হাঁটছি, চারদিকে দেখছি কি করব। তো আমি এমনি একটা পথে হাঁটা ধরলাম, তখন দেখি ওখান থেকে একটা বাড়ি থেকে একজন মাঝ বয়সী একজন লোক বেরিয়ে এলো। তো উনিও ইংরেজি জানে না, তো আমি বললাম যে, আমি ঠিকানাটা দেখালাম, নামটা দেখালাম, মানে আমার মোবাইলে হোটেলের নামটা দেখালাম, যে আমি উইচ ওয়ে টু গো। তো উনি আমাকে ওই যে ইংরেজি ছাড়া ভাঙা ভাঙা ইংরেজি, যেই ইংরেজিটা আমি আসলে বুঝতে পারছিলাম না, ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বললো, আমি বুঝতেই পারলাম না কিছু। তো বলে, তো আমি যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই যাচ্ছি। তো উনি না মানে অনেক দূর চলে গেছে, অনেক দূর, যে কোনো কারণে হয়তো পেছন ঘুরে দেখেছে আমি ভুল পথে গেছি। হ্যাঁ, উনি ওই জায়গা থেকে হেঁটে হেঁটে আমার কাছে এসে বলছে যে, সে তখন বুঝতে পেরেছে যে আমি বুঝতে পারছি না, বা সামহাও কোনো একটা প্রবলেম আছে। মানে সে আমার সাথে আসলে 15 মিনিট হেঁটে হেঁটে আমার হোটেলটা খুঁজে বের করে দিয়ে আমাকে হোটেলের সামনে দিয়ে সে আসলে গেছে। তো এইরকম অযাচিত ভালোবাসাগুলো ভালো লাগে। কোনো জায়গায় হয়তো নেদারল্যান্ডসের একটা প্রভিন্সে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি কি একটা রিক্সার ছবি, গোটা রিক্সা। তো আমার কাছে বলছে গোটা রিক্সা এখানে। তো আমি তো দোকানে গেলাম, গিয়ে দেখি ওরা তো এমনিতেই লম্বা,
6 ফিট, উনি মনে হয় 2 ইঞ্চিরও বেশি, 6 ফিট। মানে ওদের সাথে কথা বলে উঁচু হয়ে কথা বলতে হতো। তো তখন আমি গিয়ে দেখলাম, তো সে হচ্ছে ওই যে সে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে এসেছিল বা বিজনেস করেছে এরকম। তো আসবার সময় সে বলেছে তোমাদের আমি দেখলাম, এবং এমন না যে সে আসলে ইদানিং বাংলাদেশ থেকে এসছে, সে এসেছে 10 বছর আগে, সেটা 2018 সালের কথা আমি বলছি। আমি দেখছি সে গামছা, যে শার্ট পরে একটা গামছা গলায় দিয়ে আছে, আমাদের গ্রামীণ চেকের যে গামছাগুলো, ওই গামছাটা গলায় দিয়ে আছে। আর ওই রিক্সাটা, গোটা রিক্সাটা তার একটা সুভেনির শপ, গোটা রিক্সাটা তার সুভেনির শপে। হ্যাঁ, তো বললো যে তোমাদের রিক্সা আর এই গামছাটা আমার খুব ভালো লেগেছে, এই দুটো জিনিস আমি নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, এবং গামছা সে অনেকগুলো নিয়ে এসছে। আপনি তো এরপরে গেছেন আফ্রিকাতে, আফ্রিকা মহাদেশে। আফ্রিকা, হ্যাঁ, মধ্য আফ্রিকা মহাদেশের কোথায় কোথায় গেলেন? আফ্রিকার 5টা দেশ আমি ঘুরেছি, মরক্কো, মিশর, তারপরে হচ্ছে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা। মিশরের কথা তো কি বলবো, আর ঐতিহাসিকভাবে এটা বিখ্যাত। আপনার কাছে মিশর বাইরে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে? মানে মিশরের কথা জানতে চাই? মিশরের বাইরে? মিশরের বাইরে, হ্যাঁ, মরক্কো। মানে মিশর আর মরক্কো দেখলে আসলে মনে হয় না আপনি আফ্রিকাতে আছেন, আফ্রিকার ফ্লেভার নাই। আমরা আফ্রিকা সম্পর্কে আমাদের যে মানে প্রিসেট একটা মাইন্ড থাকে, হ্যাঁ, সেটা নেই, এই দুটো ভূখণ্ডে নেই। মরক্কোতে তো একদমই নেই। হ্যাঁ, আর হচ্ছে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা অবশ্যই আমার ভালো লেগেছে। মানে ওখানে গিয়ে মনে হয়েছে আমি আফ্রিকাতে আছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমার কাছে মনে হয়েছে এই 3টা দেশ ঘুরবার পর আফ্রিকাকে কেবল জানা শুরু করেছে আসলে, মানে এই যে শুরু হলো জানা। আমার মনে হয় আফ্রিকার ডাইভার্সিফিকেশনটা, বৈচিত্র্যটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আর আরেকটা মনে হয়েছে ওদের শহরতলি, ওদের ইতিহাস, সমস্ত কিছুই আমি দেখেছি। আফ্রিকা ঘুরে আমার মনে হয়েছে লাইফে এভরিথিং ইজ অপরচুনিটি। আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের দেশে পাহাড়ে যারা রয়েছেন তারা অনেক, আমার কাছে কম্পেয়ার, ওই দৃশ্য আর এই দৃশ্য কম্পেয়ার করলে আমরা অনেক ভালো আছি, এটা আমার মনে হচ্ছে। এবং আমাদের যে নাগরিক সুবিধাগুলো শহরতলিতেও আছে, অনেক লিমিটেশনস আছে, অনেক কিছু নেই, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে মানে আমার জীবনে এভরিথিং ইজ অপরচুনিটি। আপনি সাহারা মরুভূমি দেখেছেন? জি। আপনি মরক্কোর কোথায় কোথায় গেলেন? মরক্কোর 9টা শহরে গিয়েছি। মরক্কোর আসলে একটা রোড ট্রিপ ছিল, রাউন্ড রোড ট্রিপ। এই 11-12 দিন আমার ট্রাভেল গুলো এই 11-12 দিনেরই হয়। আমি মনে করি আসলে বেশি বেশি দেশ ঘুরবো, 5-6 দিন থাকবো, তাহলে হচ্ছে পরের বার গিয়ে আর বেশি, আসলে কিন্তু হয় না। তখন দেখা যায় যে যখন আমি আইটিনারি করতে বসি, আমি হয়তো প্যাকেজ কোনোটা নিলাম, ওর মধ্যে আমি নিজের জিনিস ইনক্লুড করতে থাকি, কাজে সেই আইটিনারি তখন 10-11 দিনে দাঁড়িয়ে যায়, এর বেশি হয় না। তবে আমি চেষ্টা করছি বেশি বেশি দেশ, কারণ সময় অল্প মানুষের জীবনে, বেশি বেশি দেশ ভ্রমণ করার জন্য আসলে 4-5 দিন, 5-6 দিনের একটা মানে এই ইয়েটা তৈরি করতে হবে। কারণ হচ্ছে আমি দেখি যে আসল কথা, মানে কাকে আমরা ট্রাভেলার বলবো, কাকে বলবো না, এরকম কোনো প্যারামিটার নেই যদিও, তারপরেও আমি মনে করি কিছু অলিখিত প্যারামিটার অবশ্যই রয়েছে। একটা সংস্কৃতিকে জানা 10 দিনেও সম্ভব না, 1 মাসেও সম্ভব না। কারণ আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে আমি 7-8 বছর থেকে লাগাতার কাজ করছি, সেটাও হচ্ছে আমার যথেষ্ট মনে হয়নি, বা এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে। কাজে একটা ভূখণ্ডকে জেনে ফেলা, দেখে ফেলেছি, এটা বলাটা, এটা অপরাধ, আমার জন্য অপরাধ 10 দিনে দেখে ফেলাটা। আপনি মরক্কোর ইয়েতে ছিলেন, মরক্কোর ওই আমার একটা কাসাব্লাঙ্কা থেকে রাউন্ড একটা রোড ট্রিপ করে কাসাব্লাঙ্কাতে আসা, সেটা ছিল 3200 কিলোমিটার। ওটা সাহারার উপর দিয়ে নিশ্চয়ই গেছেন? সাহারাতে আমি রাত কাটিয়েছেন? হ্যাঁ, আমি রাত কাটিয়েছি। আপনি শেফশাওয়ান দেখেছেন মরক্কোতে? হ্যাঁ, শেফশাওয়ান দেখছি অবশ্যই। শেফশাওয়ান ব্লু সিটি না দেখলে তো, আমি বলছি আমার ইয়েটা ছিল আসলে ইবনে বতুতার সমাধি, ইবনে বতুতার শহর তানজিয়ার, আর শেফশাওয়ান। কিন্তু সাহারা আমি অত এক্সাইটেড ছিলাম না, কারণ হচ্ছে কি এটা মোর অললেস মানে এত আধুনিক তাবু, যে কেউ গিয়ে আসলে ওখানে থাকতে পারে, আমার কাছে ওটা মানে কেমন কিছু মনে হচ্ছিল না। আর আমি যে ব্যক্তিগতভাবে মনে করি ওয়ার্ল্ড ট্রাভেল আসলে কেউ যদি করতে চায়, কারো যদি প্যাশন থাকে এবং আর্থিক সঙ্গতি থাকে, সেটা খুব দুরূহ কিছু না, কিন্তু তার থেকে বাংলাদেশের 64 জেলার সমস্ত কিছু খুঁজে বের করা অনেক বেশি দুরূহ, এবং আপনি আসলেও ভালো না বাসলে এই কাজটা করতে পারবেন না। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপনার এই যতটুকুন ভ্রমণ করেছেন, বিশ্ব তো বিশাল ব্যাপার, আমাদের জীবনে কোনোদিনই সম্ভব হবে না শেষ করা। যতটুকুন আপনি ঘুরেছেন, কোথায় যে আপনি অভিভূত হয়ে গেছেন,
মানে আমরা যেটা ইংরেজিতে অনেক সময় বলে উই গট লস্ট মেন্টালি, হ্যাঁ আপনি এরকম অভিভূত কোথায় হয়ে গেছেন, মিশর, হারিয়ে গেছেন? মিশর। মিশরে হ্যাঁ। পিরামিডের সামনে? পিরামিডের সামনে না, মিশরের হায়ারোগ্লিফিক্স গুলো, ওদের বিভিন্ন মন্দিরগুলো, দেয়ালের ছবি আঁকা, মানে আমার কাছে মনে হচ্ছিল টাইম লাইনে আমরা কোথায় ওরা কোথায়, আমরা ওটা বিসি বলছি, আমরা এডিতে মডার্ন আমরা। তো আসলে টাইম লাইনটা কি সত্যি আসলে করা হয়েছিল, কারণ ওখানকার অনেক মন্দিরের দেয়ালে হচ্ছে ওপেন হার্ট সার্জারির ইনস্ট্রুমেন্ট আঁকা আছে, ইভেন কি গল ব্লাডারের অপারেশনের ইনস্ট্রুমেন্ট আঁকা, চোখ অপারেশনের ইনস্ট্রুমেন্ট আঁকা রয়েছে। তো আমি জানি না এই কথাটা সত্যতা কতটুকু আছে, মানে ধরা হয় যে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই ওপেন হার্ট সার্জারি প্রথম হয়েছিল বিশ্বে, উনি যখন মেরাজে যান। এরকম পড়েছিলাম আমি, এক্স্যাক্টলি কোথায় পড়েছি আমি বলতে পারছি না, শুনেছিলাম, পড়েছিলাম। তো সেটা তো আসলে মেরাজে, তো সেটা তো আসলে খ্রিস্টাব্দ 624, মানে কবে আমি ইয়েটাও বলতে পারছি, আনুমানিক সময়টা এরকমই হবে। তো সেটা এই আমি যে মন্দিরের গায়ে আসলে ওগুলো আছে আঁকা, ওগুলো তো আসলে খ্রিস্টপূর্বের সময়, আসলে মডার্ন টাইমটা কখন এবং কি করে সম্ভব। ইভেন কি পিরামিডের কথাও যদি বলেন, ওখানে যা যা রয়েছে, ইভেন কি তুতানখামেনের সমাধিগুলোর হিস্ট্রি যা আছে, বা ওইটার মানে পৌরাণিক কাহিনীগুলোও যদি বলেন, মানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা কোথায়। তখন দেয়ালে কালারের ব্যবহার করা আছে, যে জায়গাটাতে ওরা ভ্যালি অফ কিংস, ভ্যালি অফ কিংসের গুহাগুলো পাথরের গুহা, এতটুকু গুহা মুখ। এখন হয়তো পর্যটকদের যাওয়ার জন্য সিঁড়ি করে ফেলেছে তারা, মানে যাতায়াতের সুবিধার কারণে অনেক কিছুই করেছে। তো ওখানে 64টা ফারাও রাজার কবর রয়েছে। তো এতটুকু মুখ, ওই মুখের ভেতরে ঢুকলে সিঁড়ি দিয়ে ধরেন আরো 150 সিঁড়ি আপনি পার হচ্ছেন, নিচে যাচ্ছেন। তো দেয়ালে পুরো দেয়ালটা আঁকা, এবং কি সিলিং গুলোতেও আঁকা, হ্যাঁ, খোদাই করা। প্রতিটারই অর্থ রয়েছে, প্রতিটারই কারণ রয়েছে, কার্যকরণ রয়েছে, প্রতিটা জিনিসেরই। অতগুলো তো আর দেখা সম্ভব না, আমি মাত্র 4টা সমাধি দেখেছি। তারপরে সমাধিগুলো আঁকা, এগুলো তৈরি করা, ইভেন কি তুতেনখামেনের যে সমাধিটা রয়েছে সেগুলোর মিনা করা কাজ, সেগুলোর হচ্ছে মানে মানে ধাতু ব্যবহার করে যে কাজগুলো করা, প্রতিটা কাস্কেডের উপরে যে ইয়েগুলো, প্রতিটার অর্থ আছে, কোনোটাই আর কি অপ্রাসঙ্গিক ভাবে এঁকে ফেলা না। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে টাইম লাইনের কে কোথায়। তো ওই জায়গাটা আমার কাছে ভীষণ ইয়ে লেগেছে। আপনি কায়রোর কাফেগুলো হ্যাঁ, ক্যাফেগুলো তো গিয়েছি, এবং মুস্তফা আলীর যে 2 ক্যাফের নাম লেখা ছিল ওটাও খুঁজেছি, হন্যে হয়ে খুঁজেছি কায়রোর বাজারে। ওরা কেউ বলতে পারে না ওই ক্যাফে দুটো নেই। খানা খালিলিতে গিয়েও আমি খুঁজেছি যে ওই 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 বাজারটাতেও যদি থাকে, ওখানেও নেই। হয়তো তখন ছিল, যাই মানে আমি ওই যে যেটা যেখানে পড়ি বা জানা থাকে জনপ্রিয় জিনিসগুলো, দেখা যায় যে আমি খুঁজতে যাই যে আচ্ছা এখন কি অবস্থা আছে 100 বছর পরে। আপনি ঘুরছেন, আমাদের সবারই সীমিত আয়ু, সবকিছু হয়তো দেখা সম্ভব হবে না। কোনো একটা জায়গায় যদি আপনি যেতে না পারেন, আপনার আক্ষেপ থাকবে? এখন হ্যাঁ, মানে মনে করেন আপনারা যতটুকু জানেন এখন পৃথিবীর সম্পর্কে, যে ওই জায়গাটা যেতে আমার খুব ইচ্ছে করছে কিন্তু আমার যাওয়া হলো না, সেই আক্ষেপটা কি থাকবে? যদি থেকে থাকে সেটা কোন জায়গা বা কোন দেশ? এরকম ভাবে আমি চিন্তা করে দেখিনি, কারণ মানে পুরো পৃথিবী এবং বাংলাদেশ সবকিছুই আমাকে আশ্চর্য করে। ওখানকার মানুষ, প্রকৃতি, ইতিহাস, প্রতিটা ভূখণ্ডের একটা করে ইতিহাস আছে। পৃথিবীর প্রতিটি কোণাই গুরুত্বপূর্ণ, কারণ সেটি কোনো প্রয়োজনে তৈরি হয়েছে এবং সেটার পেছনের ইতিহাস আছে। কাজেই মানে আমি এরকম করে বলতে পারবো না এটা না দেখলে আমার জীবন বৃথা। আমার কাছে মনে হয় যে আচ্ছা ওই জিনিসটা অনুসন্ধান করতে পারিনি, অনেক কিছুই করতে পারিনি, এরকম মনে হয়। মানে আক্ষেপ তো অবশ্যই থাকবে, কিন্তু আসলে একটা ওইরকম আক্ষেপটা আপনার নেই যে এই জায়গায় না গেলে জীবন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা কিন্তু আমি বলার জন্য যে আমার কাছে প্রতিটা ভূখণ্ডের সৃষ্টি কিংবা প্রতিটা এলাকার প্রতিটা জিনিসের সৃষ্টির পেছনে ইতিহাস আছে, প্রয়োজন রয়েছে, কার্যকরণ রয়েছে, কারণ রয়েছে। আপনাকে আরেকটা প্রশ্ন আমি করি, প্রশ্নটা অন্যরকম হলেও, আপনি তো এত ঘুরেছেন, সমুদ্র দেখেছেন, পাহাড়ও দেখেছেন, মরুভূমিও দেখেছেন, সমতল ভূমিও দেখেছেন, দ্বীপও দেখেছেন। কোনো একটা বিশেষ কিছু আপনাকে আকৃষ্ট করে বেশি, না সবই সমান আপনার কাছে, সবই আশ্চর্যজনক? না, আমার ইতিহাস আমাকে আকৃষ্ট করে এবং মানুষের তৈরি স্থাপনাগুলো আমাকে আকৃষ্ট করে। ওই যে ইতিহাসের প্রতি আমার, আপনি যদি বলেন লোভ জন্মেছে, আগ্রহ জন্মেছে, কেন? কারণ হচ্ছে কি, প্রত্যেকটা ঐতিহাসিক স্থাপনা
একজন মানুষের চিন্তার ফসল, একজন বা একদল মানুষের চিন্তার ফসল। সে শুধু সেটা চিন্তাই করেনি, ওটা ইমপ্লিমেন্ট করেছে। আমিও মানুষ, তখন মানুষ হিসেবে আমি গর্ববোধ করি, আমাকে উদ্যমী করে তোলে। কারণ একটা মানে মানুষের চিন্তার শক্তি অসীম, এটা আমি মানে মনুষ্য তৈরি স্থাপনা দেখে অনুধাবন করেছি, বিশ্বাস করেছি। পিরামিড, একটা রাজা চিন্তা করছে তার কবর 6টা ফুটবল মাঠের সমান হবে। হ্যাঁ, তো এই বা আকবর চিন্তা করেছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হবে বাংলা থেকে দিল্লি অবধি, স্থলপথ। হ্যাঁ, তো এটা একটা চিন্তার ফসল, কমিউনিকেশন। ইভেন কি আমি যে রিসেন্ট আমার যে পামির মালভূমি, পামিরের মধ্যে দিয়ে পথ তৈরি হওয়া, মালভূমির মাঝে দিয়ে পথ তৈরি হওয়া, ইভেন কি মানে ভারতের হিমাচল প্রদেশের ভেতর দিয়ে লে লাদাখ পর্যন্ত আমি পুরো হিমাচল প্রদেশটা ঘুরেছি। ওই যে আপনি জিজ্ঞেস করছিলেন 99 সাল থেকে 2008 পর্যন্ত আসলে আমি ইন্ডিয়াতেই ঘুরেছি, তার বেশি তো আর্থিক সঙ্গতি ছিল না। তো ওই সময় প্রতিটা জিনিসই যে আচ্ছা মানে আমি মানুষ হিসেবে, তার মানে মানুষের ক্ষমতা অসীম, চিন্তার ক্ষমতা অসীম। শুধু চিন্তার ক্ষমতা নয়, সেটাকে ইমপ্লিমেন্টের ক্ষমতাও মানুষের রয়েছে। তো মানুষ হিসেবে আমি এনার্জেটিক ফিল করি। আর প্রকৃতির কাছে নিজেকে আমার এত ক্ষুদ্র মনে হয়, ওখানে আমি নিজেকে খুঁজে পাই না। আপনি আপনি তো অনেক ঘুরেছেন, সবই দেখেছেন। আপনার সব দেখিনি। পাহাড় বেশি ভালো লাগে না সমুদ্র বেশি ভালো লাগে না মরুভূমি বেশি ভালো লাগে? এখন হয়েছে কি, প্রকৃতির সমস্ত কিছুই এর মধ্যে মানে মানে এটা এত বিশাল, বা এটা সৃষ্টির পেছনে আমি জানি না রহস্যটা কি। না, আপনার ভালো লাগাটা আমি আসলে ওভাবে ভেবেই দেখিনি ইতিহাস ছাড়া। আচ্ছা, এবার আসেন তো, আপনি তো যেটুকুন ঘুরেছেন, কোন জায়গার খাবার সম্পর্কে বলুন যেটা আপনার কাছে উল্লেখযোগ্য মনে হচ্ছে বা মনে রাখার মতো। মনে রাখার মধ্যে কি, যে যেমন গুলো মানে আফ্রিকার খাবারগুলো, ওরা কি খাচ্ছে, উগালি। হ্যাঁ, উগালি হচ্ছে একটা মানে গম, জব বা বিভিন্ন ধরনের সিড মিশিয়ে একটা খানা, ওটা ওদের মেইন ফুড উগালি। আমাদের কাছে একদমই টেস্টলেস। আসলে ডাইভার্সিফাইড এক একটা জায়গায়। আফ্রিকা, মধ্য এশিয়ার এই খানাগুলো যদিও কিছুটা মিল আছে, তুরস্ক, মরক্কো, মধ্য এশিয়া, জর্ডান, মিশর, এই খানাগুলো আমাদের কাছাকাছি, কিন্তু স্বাদের কিছু ভিন্নতা আছে। যদি একদম ভিন্নতার কথা বলেন, আসলে আফ্রিকান খাবার। হ্যাঁ, আমার কাছে যে ওই যে উগালি, তারপরে যেটা আমি প্রথমবারের মতো খেয়েছি, পাকা কলা ফ্রাই করা। হ্যাঁ, ওরা মানে গ্রিল বানানা, কিন্তু পাকা। এবং কলার যে আইটেমটা, কলা দিয়ে মানে উগান্ডাতে কলার খুব প্রচলন। হ্যাঁ, আমি এটা দেখেছি আফ্রিকান এবং ক্যারিবিয়ান আইল্যান্ডসে। হ্যাঁ, কলাটা ওদের প্রধান খাবার, বিশেষ করে কাঁচকলাটা। হ্যাঁ, কাঁচা এবং পাকা কলাও যে গ্রিল বানানা, মানে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা পাকা কলা এরকম মানে গরম গরম খেতে খারাপ লাগছে না। আপনি এমন কোন একটা খাবার কথা বলতে পারবেন যেটা উল্লেখযোগ্য বা মনে হচ্ছে এটা হয়তো আর অন্য কোথাও পাবো না? এরকম এই মুহূর্তে মনে পড়ছে না। যেমন আমার কাছে মনে হয় যে মানে প্যানকেক, এক এক জায়গায় এক এক রকম। নেদারল্যান্ডসে কিন্তু প্যানকেকটা একদম প্লেটের সমান। আমরা যেমন ছোট ছোট একটু স্ন্যাক টাইপের ছোট হয়, ওদের প্যানকেকটা কিন্তু মানে আমি আচ্ছা এটাই প্যানকেক। আমাদের প্যানকেক তো ব্রিটেন থেকে এসেছে বলে এরকম ওরা যেভাবে বানায়। অন্যান্য জায়গাতেও যে 5 স্টারেও আপনি যদি দেখেন বা অন্যান্য অঞ্চলে প্যানকেক ছোটই, কিন্তু নেদারল্যান্ডসে কিন্তু একদম পুরোটা জোরে। কাজেই মানে অনেক ডাইভার্সিফাইড, কিন্তু একটা বিশেষ এইরকম কিছু এই মুহূর্তে আমার কাছে মানে আলাদা আলাদা সবকিছুই। এখন ধরেন আমাদের দেশে কিন্তু যদি বলি পিৎজা, এটা ঘরোয়া খাবারের মধ্যে চলে এসেছে, কিন্তু প্রথম যখন আসে এটা সম্পূর্ণ অন্য জিনিস মনে হয়েছে। এরকম কোন খাবার যেটা আমাদের দেশে আসেনি কিন্তু আপনার কাছে ভালো লেগেছে তেমন? এখন ওয়াফেল মানে আমাদের দেশে সবই চলে এসেছে, কারণ কোরিয়ান খানা চলে এসেছে, জাপানিজ। আরেকটা, আপনি যদি অন্যরকম খান, মাছ যে কাঁচা খাওয়া যায়, তো জাপানে গিয়ে বুঝেছি। কেন? হল্যান্ডে? তারপরে জাপানে হচ্ছে কি আপনার পেঁয়াজ গোলমরিচ আর সিরকার মধ্যে একদম সিরকার মধ্যে, কিন্তু জাপানেরটা বেশি। কারণ হচ্ছে কি আমার কাছে যে 2014-15 সালে যে আচ্ছা আমি খানা হচ্ছে মাছ এবং কতগুলো কাঁচা পাতা রাখা, মানে মাছটাও কিছুই নেই মাছে, আর মানে সয়া সসের একটা রাখা। ইভেন কি নুডলও, মানে চায়নাতে গিয়েও, ওখানে গিয়েও নুডল আর মানে ওদের স্পুন তো ইউজ করে না। আমি মানে চাইনিজ কাঠি দিয়ে খেতে পারি, এখনো ভালো পারি না। ভালো কি পারি না, মানে ওটাকে পারি না বলা যায়, মানে হয় না আমার ওটা। তো ওটা এখন নুডলসের মানে এই নুডল রাখা আর সয়া সস রাখা, মানে ফ্রম ওয়্যার টু স্টার্ট, মানে ব্রেকফাস্ট, মানে কিভাবে খাবো, কিভাবে করবো। তবে হ্যাঁ, জাপানে গিয়ে আচ্ছা এই কাঁচা পাতা আমি দেখছি, আমি পাশের টেবিলে তাকাচ্ছি,
যে ওখানে ওনারা কি করছেন। তো আমি দেখছি ওনারা ওই মাছ আর কাঁচা পাতা একসাথে খেয়ে ফেলছেন। তো মানে আমি কি করব আমি বুঝতে পারছি না। আপনি এই যে এত ঘুরেছেন, আপনি তো লিখছেন, হ্যাঁ আপনি কিভাবে বই হিসেবে লিখছেন? এখন হচ্ছে মানে না, মূলত দেখা যাচ্ছে আমি ট্রাভেল ব্লগে বেশি লিখছি, পত্র পত্রিকায়, ম্যাগাজিনে, ন্যাশনাল পত্র পত্রিকায়, ম্যাগাজিনে, ইংরেজিতে বাংলাতে দুটোতেই লিখছি। এগুলো বই হিসেবে হচ্ছে আমার 16 সালে আর 2017 সালে দুটো বই বেরিয়েছিল, সেটা ইংরেজিতে। বাংলা এখনো বই বের হয়নি। ইংরেজি বইগুলো দুটোর নাম কি? এলিজাস ট্রাভেল ডায়েরি। এলিজাস ট্রাভেল ডায়েরি। আপনি বাংলাতেও করার ইচ্ছা আছে? নিশ্চয়ই। আর আপনি তো ডকুমেন্টারি করছেন। ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্টারি কিসের উপর করছেন? এই যে যেমন পামিরের উপর একটা করলেন। আচ্ছা, পামির উপর রিসেন্টলি করলাম একদম। উজবেকিস্তানের উপরেও করেছি, মানে তাজিকিস্তান আর উজবেকিস্তানের উপরে করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ডকুমেন্টারি করার চিন্তাটা আসে যখন বাংলাদেশ ট্রাভেল করে ফেললাম। আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করেছি বা যে ইনসিডেন্টসগুলো নিয়ে কাজ করেছি সেগুলো আমার ট্রাভেল করতে করতেই খুঁজে পাওয়া আসলে। যেমন লীলাবতী নাগ, হ্যাঁ, বিপ্লবী লীলাবতী নাগ। হরিপ্রভা তাকেদা প্রথম জাপান ভ্রমণ করেছেন, যিনি জাপান ভ্রমণ করে বাংলায়, মানে সেটা রবীন্দ্রনাথের আগে লেখা। আচ্ছা। লেখাটা বঙ্গমহিলার জাপান যাত্রা, ভেরি সিম্পল স্টোরি বাট এত সুন্দর। আমার কাছে চিন্তা হচ্ছে রোজ নামচার মতো লিখেছেন, কোন কোন জাহাজে উঠলে নারায়ণগঞ্জ থেকে কোথায়, কোন জাহাজে গেলেন রেঙ্গুন থেকে সিঙ্গাপুর, ওখান থেকে কোবে বন্দর, মানে ডেট ধরে ধরে, এবং মানে মানে উনি যে কক্ষে আছেন সেই কক্ষের বর্ণনা। তো আমার কাছে মনে হচ্ছে ওনার সামনে তো আসলে এরকম ডায়েরি লিখবার বা এরকম ভ্রমণ কাহিনী লিখবার কোনো এক্সাম্পল ছিল না। আমি খুব আশ্চর্য হয়েছি তার দেখে। তো আমি দেখলাম যে হরিপ্রভার নাম কেউ জানে না। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আপনি ওনাকে তুলে ধরবেন। তুলে ধরেছি আর কি, করে ফেলেছি ওটা। তারপরে জিনেট ভান টাসেল, যখন প্লেন আবিষ্কার হয়নি, বেলুনে করে খেলা দেখাতে পুরো বিশ্বে, তিনি ঢাকায় এসেছিলেন। ঢাকায় এসে ঢাকাইতেই মারা গেছেন, তার কবর রয়েছে নারিন্দা কবরস্থানে। তো ওনাকে নিয়ে করেছি। তারপরে টি প্ল্যান্টার্স, বাংলাদেশে যে টি প্ল্যান্টার্স রয়েছে সিলেট বিভাগে, তাদের সমাধিভূমিগুলো রয়েছে। তো ওই সমাধিভূমিগুলো হারিয়ে যাচ্ছে, কিছু কিছু ভালো করে রাখা আছে, ওগুলোর উপরে করেছি। তো এরকমই। আর এই যে যদি বলা হয় ভ্রমণের উপরে, আমার ভিডিওগুলো আসলে ঠিক ট্রাভেল ব্লগিং নয়, যে কোথাকার বাজেট কত, কোথায় যাবেন, কি দেখবেন, এইরকম নয়। আসলে ওটা তথ্যচিত্রের মতোই। এলিজা, আপনার সাথে কথা শুনতে বা আপনার গল্প শুনতে ভালো লাগছে। আমিও গল্প করতে ভালোবাসি, কিন্তু সবকিছুর একটা সীমা না থাকে। আমাদের মনে হয় আমাদের আলোচনাটা এখানে আমরা শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনি কিছু বলুন আপনার ভ্রমণ নিয়ে, লেখালেখি নিয়ে আপনি কি বলতে চান বিশেষ? যেটা হচ্ছে যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আসলে মানে ওই যে আপনি আক্ষেপের কথা বলছিলেন বা ভ্রমণ নিয়ে আমার প্ল্যান কি, আমার প্ল্যান ভ্রমণ নিয়ে হচ্ছে মৃত্যু অবধি হচ্ছে ভ্রমণ করা। আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত ভ্রমণ করতে চাই, ভ্রমণ নিয়ে লিখতে চাই। আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো অবশ্যই মলাটবদ্ধ করতে চাই, ওগুলো লিপিবদ্ধ করতে চাই। জানি না এক জীবনে এত অভিজ্ঞতা আমি মানে লিপিবদ্ধ করতে পারবো নাকি। আরেকটা হচ্ছে 64 জেলায় যে আমি ভ্রমণ করেছি, আমার ট্যাগলাইন হচ্ছে ওই যে কোয়েস্ট হেরিটেজ জার্নি অফ বাংলাদেশের ট্যাগলাইন হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল। এটা অবশ্যই আমার ড্রিম আছে। আমার ড্রিম আছে যে বাংলাদেশে, পৃথিবীর অন্যান্য দেশে বিদেশি পর্যটকরা যেমন তাদের ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে আসছে, আমাদের দেশেও হচ্ছে হাজার হাজার পর্যটকরা আসবে। আর আমি সবসময় আমার ইন্টারভিউতে, আমার লেখালেখিতে বলে আসছি যে বাংলাদেশে যে হেরিটেজ ট্যুরিজম ডে জাতীয়ভাবে পালন করা হোক। হ্যাঁ, যেহেতু আমাদের চা দিবস রয়েছে, রেল দিবস রয়েছে, জাতীয়ভাবে আমরা অনেক দিবসই পালন করছি। তো বাংলাদেশ পর্যটন শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো বিশ্ববাসীর কাছে পরিচিত করে দেওয়ার জন্য আমরা এই ধরনের একটা দিবস পালন করতে পারি, যেটা 64 জেলায় পালিত হবে। এইটুকুই। এলিজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার সাথে গল্প করতে আমি মনে হয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো, কিন্তু বিধিবাম উপায় নেই, আমাদের আজকে এখানে শেষ করতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা ভবিষ্যতে আবারও বসবো আপনার গল্প নিশ্চয়ই শুনতে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের গল্পগুলো শুনছেন। আপনাদের মন্তব্য জানাবেন, ভালো লাগলে তাও জানাবেন, যদি আপনারা আরো কিছু শুনতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।